স্টার্ট করি। টপিকস হচ্ছে আজকে নতুন টপিকস পার্টনারশিপ। পার্টনারশিপ রেশিও প্রপোর্শনেরই একটি অংশ, মানে রেশিও দিয়ে অঙ্কগুলো করা যায়। পার্টনারশিপ মানে কোনো একটি বিজনেসে ধরো এ অ্যান্ড বি দুজন ব্যক্তি পার্টনারশিপ মানে কোনো একটি ব্যবসা করবে, তার জন্য তাকে প্রথমে ইনভেস্ট করতে হবে, মানে ইনভেস্টমেন্ট হবে। এবার কতদিনের ব্যবসা বা কত বছর পর তারা প্রফিটের হিসেব করবে, দ্যাট মিনস একটা টাইম ফ্যাক্টর থাকবে। এই দুটো মাল্টিপ্লাই হয়ে যেটা হবে সেটার উপরে ডিপেন্ড করে প্রফিট ডিস্ট্রিবিউশন হবে। তার ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম মাল্টিপ্লাই করলে প্রফিট। আচ্ছা, ধরো এ অ্যান্ড বি দুজনে, একজন 20,000 টাকা ইনভেস্ট করলো আর একজন 30,000 টাকা ইনভেস্ট করলো। একজন 12 মাস ধরে 12 মান্থ ইনভেস্ট করলো, আর একজন সাপোজ 8 মান্থ ইনভেস্ট করলো বা 9 মান্থ ইনভেস্ট করলো। মান্থ মানে কত, এটা টাইম অফ ইনভেস্টমেন্ট। টাইম অফ ইনভেস্টমেন্ট। তাহলে বছর এই যে পুরো টাইম শেষে তাদের প্রফিটের অনুপাত কি হবে, তখন এই 20,000 ইন্টু 12, 30,000 ইন্টু 8, এই হবে তাদের প্রফিটের রেশিও। এই হবে তাদের প্রফিট রেশিও 20 ইন্টু 12। তারপর কাটাকুটি করে যা হবে সেটা পরের কথা। তো প্রফিট রেশিও পাওয়ার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট আর টাইমের প্রোডাক্ট করতে হবে। এরপর যেগুলো মাল্টিপ্লাই যায়, কাটাকুটি যায়, 1000 কেটে গেল, এটা হলো 12 দুয়ে 224, 3 8 240, মানে প্রফিট হলো 1:1। মানে দুজনের প্রফিট থেকে যত টাকা পাবে কি 1:1 অনুপাতে, মানে হাফ হাফ টাকা পাবে, 50-50, 1:1 রেশিওতে। যদি বলা হয় ব্যবসাটিতে থেকে 15,000 টাকা প্রফিট হয়েছে, টোটাল প্রফিট যদি হয়, টোটাল প্রফিট বছরের শেষে যদি 15,000 টাকা প্রফিট হয়, তার মধ্যে এ কত পাবে, 2 ভাগের মধ্যে, এইখানে যে 2 ভাগ হয়েছে 2 ভাগের মধ্যে 1 ভাগ এ পাবে, 2 ভাগের মধ্যে 1 ভাগ বা 2 টাকায় 1 টাকা, 15,000 টাকার মধ্যে পাবে 7,500 টাকা। বিও সেম ভাবেই হবে। তো প্রথমে আগে মেন টার্গেট হচ্ছে প্রফিট রেশিওটা বার করে নেওয়া। আচ্ছা, কোনো অঙ্কে টাইম না দেয়া থাকলে ধরে নিতে হবে যে দুজনেরই ইনভেস্টমেন্ট অফ টাইম সমান। এবার চলে আসি আরেকটি কথায়। দেখলাম যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম এই দুটো প্রোডাক্ট করলে আমরা পাচ্ছি প্রফিট রেশিও বা প্রফিট। এবার দেখো, যদি টাইম ফিক্স থাকে, টাইম যদি দুজনেরই সমান থাকে, তাহলে ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট আইএন, ইনভেস্টমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রফিট রেশিও, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রফিট। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রফিট মানে ধরো এ এন্ড বি 2:3 ইনভেস্ট করলো, দুজনেরই টাইম সম্পর্কে কিছু বললো না, বা দুজনই সেম টাইম ধরে ইনভেস্ট করলো, তাহলে এইটাই যদি ইনভেস্টমেন্ট রেশিও হয়, টাইম যদি সেম থাকে, তাহলে এটাই 2:3টাই হয়ে যাবে প্রফিটের রেশিও। এটা হয়ে যাবে প্রফিট রেশিও। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটাই হবে প্রফিট রেশিও কখন, যখন when টাইম ফিক্সড,
টাইম দুজনেরই সেম, ফিক্সড বা টাইম দুজনেরই সেম। যদি দুজনেরই টাইম সেম হয়ে যায় তার ইনভেস্টমেন্টটাই হবে প্রফিটের রেশিও। আচ্ছা, এবার ধরো আমি বললাম ইনভেস্টমেন্ট রেশিও দেয়া আছে দুজনের এ আর বি, দুজনের ইনভেস্টমেন্ট রেশিও 2:3। এটা উপরে লিখে রাখি যে এই 2:3টা কি হলো, এটা হলো, এইটা হলো 2:3, যেটা এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। সাপোজ প্রফিট রেশিও এটা দেয়া আছে 5:7, এটা প্রফিট রেশিও দেয়া আছে। ইনভেস্টমেন্ট রেশিও 2:3 আর প্রফিট রেশিও 5:7। তোমাকে জানতে চাওয়া হলো যে টাইম রেশিও কত হবে, বা টাইম রেশিও কত হবে। টাইম রেশিও কত হবে? ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করলে প্রফিট হয়। ধরো আমি বললাম, এখানে একটা বক্স করে লিখছি, 3-এর সাথে 4 গুণ করলে হয় আমরা জানি 12, 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়। তো এবার আমি যদি 4টা মুছে দিয়ে বলি যে তাহলে এইখানে যেটা গুণ চিহ্ন এখানে বসবে কত, 3-এর সাথে কত গুণ করলে 12 হবে, তখন তুমি এটা কি করবে, 12কে 3 দিয়ে ডিভাইড করবে, দ্যাট মিনস 4 পাবে। আবার ফিরে আসি জিনিসটা, সাপোজ আমি বললাম ইনভেস্টমেন্ট 5 আর তোমার প্রফিট হয়েছে 20, তাহলে টাইম কত হবে? ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম কত গুণ করব যাতে 20 হবে? এবার আমি জিজ্ঞেস করতে শুরু করবো, এবার রেসপন্স করতে থাকতে হবে। আমার অনেকক্ষণ বলা হলো, এবার আমাকে রেসপন্ড করতে থাকতে হবে। 5-এর সাথে কত গুণ করলে 20 হয়? তার মানে ইনভেস্টমেন্ট যদি 5 হয়, তাহলে টাইম নিশ্চয়ই 4 হবে, মানে 20/5, দ্যাট ইজ 4। সেম ভাবে এবার আমি ইনভেস্টমেন্ট রেশিও পেয়েছি, প্রফিট রেশিও পেয়েছি, তাহলে আমি টাইম বার করব। তাহলে আমি জানি 2-এর সাথে কিছু গুণ করে 5 পাওয়া যায়, কত গুণ করে, তখন কি করব, এই 5কে 2 দিয়ে ভাগ করলেই হবে। বি এর 7 আছে, তাহলে এটা হবে 7/3। এই হয়ে গেল তাদের টাইম রেশিও। এটা এবার আমাকে রেসপন্ড করবে যে এই জিনিসটা কতজনের বোঝা গেল। আমি দেখছি কতজন রেসপন্স করছো। টাইম রেশিও কতজনের বোঝা গেল স্যার বলো। বুঝতে হ্যাঁ স্যার, পেরেছি। বুঝেছি। হ্যাঁ স্যার। তিসিকা বলো, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। এই টাইম রেশিওটাকে এবার আমরা সিম্পলিফাই করতে পারি। এরকম ভাবে আমি বলি 5/2 আছে টাইম, আর একটা হচ্ছে 7/3। এই 5/2 আর 7/3 এটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে। তাই ভগ্নাংশটাকে এলিমিনেট করার জন্য 2 আর 3 এর এলসিএম বা লসাগু হচ্ছে 6, এই 6 দিয়ে গুণ করব দুটোকেই। তার মানে 5/2 কেও 6 দিয়ে গুণ করব, 7/3 কেও 6 দিয়ে গুণ করলাম। গুণ করে এটা আমি পেলাম কত, 15, আর এইদিকে আমি পেলাম 7/2 14, 15:14 হলো টাইম রেশিও। হলো, এখান থেকে একটা কোশ্চেন করি। A and B invested 20,000 and 30,000 in a business.
at the end of the year, at the end of the business লিখি। Their profit ratio is 7:6. If B invested money for 28 months, find the money invested by, but find the investment time of A and B is invested, question mark করবে। হ্যালো, আচ্ছা করা যাক এবার। তাহলে এ এন্ড বি এর ইনভেস্টমেন্ট কি হলো? এ এন্ড বি এর ইনভেস্টমেন্ট রেশিও হলো 20,000 30 না 49 হলো, যা হোক একজনের আনসার একরকম হলো। আচ্ছা, এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। 1000 ছিল, 1000 গুলো লিখলে লিখে নিই না, এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এটাকে কাটাকুটি করে নেওয়া যাক। কাটাকুটি করলে 1000 কেটে গেল, 0 কেটে গেল, তার মানে 2:3 পড়ে থাকলো। ইনভেস্টমেন্ট রেশিও হলো 7:6, এটা হলো প্রফিট রেশিও। তো টাইম রেশিও কিভাবে বার করবো? একটু আগেই দেখলাম যে টাইম রেশিও তাহলে এখান থেকে বার করে নিই। টাইম রেশিও এখান থেকে টাইম রেশিও বার করব। 6/3 আর এদিকে 7/2 ইনভেস্টমেন্ট এর টাইম রেশিও পেলাম। সিম্পলিফাই করে ডান দিকে লিখি। 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 হবে, আর এই 2 এর সঙ্গে 7:4 হবে সিম্পলিফাই করলে, 7:4। অসুবিধে যাদের হচ্ছে আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। 7:2 আছে, 7/2, আর একটা হচ্ছে 6/3। 6 কে 3 দিয়ে কাটাকুটি করলে 2 হয়, এটা কাটাকুটি করলে 2 হয়, তার মানে 7/2:2। 2 দিয়ে দুটোকেই গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল 7, আর 2 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 4। তাহলে 7:4 পেয়ে গেলাম দুটোর টাইম রেশিও। তার মানে কি এ এন্ড বি এর 7 যদি হয় 7:4, এটা এ এন্ড বি এর দুজনের টাইমের ইনভেস্টমেন্ট রেশিও হলো। কোয়েশ্চেনে বলা হয়েছিল, এবার দেখি সেকেন্ড লাস্ট লাইন আমি বক্স করে দিচ্ছি যে কি বলা হয়েছে। বি ইনভেস্টেড মানি ফর 28 মান্থ। তার মানে বি, যেটা আমি 4 ইউনিট লিখেছি, সেটা অ্যাকচুয়ালি 28 মান্থ, মানে 4 ইউনিট 28 মান্থ, তাহলে 1 ইউনিট 7 মান্থ।
7 ইউনিট ইজ ইকুয়াল টু 7 7 49 49 মান্থস 49 মান্থস এই হলো আনসার। স্যার লাস্টের দিকটা আরেকবার বলুন। দেখো কোশ্চেনে বলা হয়েছে এ বি ইনভেস্ট করেছে কত 28 মান্থ, আমি টাইম কত পেলাম 7:4 পেলাম। বি তাহলে কত ইউনিট দিয়ে ধরে টাইম, বি এর টাইম কত 4 ইউনিট, আর কোশ্চেনে সেটা এই যে এইখানে লেখা আছে বি ইনভেস্ট করেছে 28 মান্থ, তাহলে 4 ইউনিট ইকুয়ালস টু 28 মান্থস। তাহলে এ ইনভেস্ট করেছে 7 ইউনিট, invested 7 months. হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট চলে যাই, A started a business by investing 36,000. After 4 months, B joined him. With some investment. At the end of the year, the total profit was divided between them in the ratio 9:7. How much capital was invested by B in the business?
স্যার 42,000। একজনের আনসার 42,000 এলো। ওকে, বাকিরা এবার দেখতে থাকো, অনেকের হলো না। তো ইনভেস্টিং বলছে এ কোনো একটি বিজনেস স্টার্ট করলো 36,000 টাকা দিয়ে। আফটার 4 মাস পর বি জয়েন্ট হিম, তার মানে এ প্রথম থেকেই আছে। এর সম্পর্কে বলা হলো কি এ প্রথম থেকেই আছে, তার মানে এ ইনভেস্ট করেছে কতদিন ধরে, 12 মান্থ। কিভাবে বুঝলাম? কোয়েশ্চেনে বলা হলো আফটার 4 মান্থ বি জয়েন্ট হিম উইথ সাম ইনভেস্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে, এই যে এইখানে লেখা আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ওই বছরের শেষে। তার মানে ওই বছরের শেষে মানে এ কিন্তু প্রথম থেকেই আছে। বি জয়েন করেছে কত মাস পর? 4 মাস পর। আফটার 4 মান্থ বি জয়েন, তার মানে বি জয়েন করেছে 4 মাস পর, মানে বছরের শেষে আর 8 মাস ছিল তখন বি জয়েন করেছে। তার মানে এখানে আমার এ অ্যান্ড বি কতদিন ধরে বিজনেসে ছিল তার অনুপাত লিখলাম। এ ছিল 12 মান্থ ধরে, বাট বি ছিল মাত্র 8 মান্থ, কারণ 4 মাস পরে সে জয়েন করেছে। তাহলে এটা হলো তাদের টাইমের রেশিও, এটা দুজনের টাইম। আচ্ছা, আবার ফাইনালি কি দেয়া আছে? প্রফিট রেশিও 9:7, এটা হচ্ছে প্রফিট রেশিও। প্রফিট রেশিও হলো, আর আমরা জানি ইনভেস্টমেন্টের সাথে টাইম মাল্টিপ্লাই করলে, ইনভেস্টমেন্টের সাথে যদি টাইম মাল্টিপ্লাই করা হয়, ইনভেস্টমেন্টের সাথে টাইম মাল্টিপ্লাই করলে, ইনভেস্টমেন্টের সাথে টাইম মাল্টিপ্লাই করলে প্রফিট হয়। তার মানে প্রফিট কে টাইম দিয়ে ডিভাইড করলে ইনভেস্টমেন্ট পেয়ে যাব। তাহলে আমি এ এন্ড বি এর ইনভেস্টমেন্ট কিভাবে পাবো? 9/12, 7/8, এইটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। প্রফিট রেশিও কি দুই ভাবে পাওয়া যায়, ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করে। প্রফিটকে টাইম দিয়ে যদি ভাগ করো তাহলে ইনভেস্টমেন্ট পাওয়া যাবে। প্রফিটকে টাইম দিয়ে ডিভাইড করলে ইনভেস্টমেন্ট পাওয়া যাবে। তাহলে প্রফিট 9, টাইম মানে 12, তাহলে 9 কে 12 দিয়ে ডিভাইড করলে আমরা ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। সেম ভাবে বি নামক ব্যক্তির প্রফিট হচ্ছে 7, এই 7 কে তাহলে 8 দিয়ে ডিভাইড করলে বি এর ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। তাহলে দুজনের ইনভেস্টমেন্ট রেশিও পাওয়া গেল। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, কাটাকুটি করে যা হয়। তাহলে 9/12 is to 7/8, 3 দিয়ে উপর নিচে কেটে নাও, 3 দিয়ে উপর নিচে কেটে নিলাম, 3 4, তার মানে 6:7, সিম্পলিফাই করলে এইটা হলো তার ইনভেস্টমেন্ট রেশিও। তার মানে এ যদি ইনভেস্ট করে 6 ইউনিট, বি ইনভেস্ট করবে 7 ইউনিট। এ 6 ইউনিট করলে বি করবে 7। কোয়েশ্চেনে বি এর ইনভেস্টমেন্ট বোধহয় না এর ইনভেস্টমেন্ট দেয়া আছে, তার মানে 6 ইউনিট এর ইনভেস্টমেন্ট, এর ইনভেস্টমেন্ট 6 ইউনিট, আর 6 ইউনিটের ভ্যালু দেয়া আছে 36,000। তাহলে 6 ইউনিট ইকুয়ালস টু 36,000। 6 ইউনিট 36 হলে 1 ইউনিট হচ্ছে 6,000, তাহলে 7 ইউনিট ইকুয়ালস টু কত হবে? 7 ইন্টু 6,000 ইজ ইকুয়াল টু 42,000। তাহলে বি এর ইনভেস্টমেন্ট কত ইউনিট? 7 ইউনিট। 7 ইউনিট, এক এক ইউনিট 6,000, তাহলে 7 ইউনিট 6 7 42,000। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। স্যার। বাস, বোঝা গেল। তাহলে লিখি, Sheila started a business
with 21,000 and is joined by Rima afterwards with 36,000. After how many months did Rima join if profit at the end of the year is divided equally? স্যার ওটা আফটার পরে কি লিখেছেন? এটা ফাঁকা রেখে অঙ্ক করো। ধরো এটা বোঝা যাচ্ছে না, এইটা আর এটা, এই দুটো ফাঁকা স্যার রাখো। এই তার আগে আফটার ওই বাই রিমা হ্যাঁ। আফটার। হ্যাঁ, ওটা বাদ দিয়ে এমনি অঙ্ক করো, দেখি পারো কিনা। স্যার অ্যান্সার কি স্যার 5 হবে? একজন আনসার 5 হলো। বাকিরা কোয়েশ্চেন বুঝতে পেরেছো? কোয়েশ্চেনটা বুঝতে পারাটা মেন। Sheila started a 7 business. হ্যাঁ, স্যার 7 একজন এসেছে। একজনের 7 হলো, একজনের 5 হলো। Sheila 7 started হয়েছে। a business 5 হয়েছে না? তাহলে দুটো অপশনই রাখা হলো। তাহলে দুজনের 7 হলো, একজনের 5 হলো। Sheila started a business worth 21,000 and joined by Rima afterwards. পরে রিমা জয়েন করলো কিছুদিন পরে। কত টাকা নিয়ে? 36,000 টাকা নিয়ে। আফটার হাউ মেনি মান্থস, কতদিন পর ডিড রিমা জয়েন করেছিল? if profit at the end of the year is divided equally, যদি বছরের শেষে প্রফিট ইকুয়াল হয়, তাহলে তাদের ইনভেস্টমেন্ট রেশিও 21,000 আর এটা 36,000, এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। ছোট করে নেওয়া যায়, কাটলে কাটাকুটি করলে আরো 3 দিয়ে কাটলে 3 7 21, 3 12 36, এটা হলো ইনভেস্টমেন্টের রেশিও। আর প্রফিট রেশিও, ফাইনাল প্রফিট রেশিওটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, এটা 1:1। তাহলে তাদের টাইম রেশিও কত হবে? হবে 1/12 এটা, আর এটা 1/7। তার মানে এটা রেশিও হবে 12:7। সিম্পলিফাই করলে 12:7 হলো তাদের টাইম রেশিও।
আচ্ছা, তাহলে কোয়েশ্চেনে বলা আছে এ তো শিলা স্টার্ট করেছে, শিলা, আর বছরের শেষ অবধি আছে, তার মানে সে 12 মান্থই আছে। তাহলে শিলা আর রিমা দুজনের টাইম রেশিও আমি 12:7 পেয়েছি। কোয়েশ্চেনে বলা হলো শিলা বা শিলা পুরো বছর ধরেই আছে, মানে 12 মান্থ ধরেই আছে, তাহলে 12 ইউনিট ইজ ইকাল টু 12 মান্থ। তাহলে 7 ইউনিট ইকুয়াল টু 7 মান্থ হবে। তার মানে সীমা বিজনেসে আছে কত মান্থ ধরে? 7 মান্থ ধরে। মাস বিজনেসে আছে কতদিন ধরে? 7 মাস ধরে। তাহলে কতদিন পরে সে জয়েন করেছে? কোশ্চেনে তাই জিজ্ঞেস করেছে, আফটার হাউ মেনি মান্থস ডিড রিমা জয়েন? কত মান্থ পরে জয়েন করেছে, কতদিন পরে জয়েন করেছে। এটা তো বিজনেসে ইনভেস্টমেন্ট 7 মান্থ হলো। তাহলে বিজনেসে ইনভেস্টমেন্ট টাইম যদি বলা হয় কতদিন ধরে ইনভেস্টমেন্ট করেছে, ইনভেস্টমেন্ট টাইম, তাহলে সেটা হবে আমার 7 মান্থ। আর কতদিন পরে এসছে, হাউ মেনি মান্থ সে ইনভেস্ট করেছে কতদিন পর, সো আনসার হবে 12 মাইনাস 7 মানে 5 মান্থস। আনসার 5 মান্থ। এবার পুরো কোয়েশ্চেন ধরে কোনো অসুবিধা হবে? কেন অসুবিধা হবে? এই ধরে কোনো অঙ্কে অসুবিধা হবে না, এটাতে টাইমটা সেভ হবে। দেখো দেখো যখন দুজন থাকবে, টাইম রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও আর প্রফিট রেশিও ইনভার্স রিলেটেড হবে যখন প্রফিট ইকুয়াল। দেখে নাও, তাহলে 7:, কত ছিল, 21,000:36,000, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 12 36, এটা আমার ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে প্রফিট যেহেতু সেম, তাহলে টাইম রেশিও হবে 12:7, মানে ইনভার্সলি রিলেটেড করে দিলে, উল্টে দিলে এটা হয়ে গেল টাইম রেশিও। কখন উল্টে দেওয়া যায়? যখন প্রফিট ইকুয়াল। লিখে নিই এখানে, প্রফিট ইকুয়াল হলে ইনভেস্টমেন্ট রেশিও টাইম রেশিও ইনভার্সলি রিলেটেড। কারণ আমরা দেখেছি ইনভেস্টমেন্টের সাথে টাইম মাল্টিপ্লাই করলে প্রফিট হয়। যদি প্রফিট ইকুয়াল হয়ে যায়, যদি কোনো কারণে প্রফিট ইকুয়াল হয়ে যায়, 1:1 হয়ে গেল, প্রফিট যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ইনভেস্টমেন্ট এইটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টাইম রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে অঙ্কতে এবার ফিরে আসি, তাহলে 12:7 টাইমের রেশিও। আপনি এই যদি 12 মান্থ ইনভেস্ট করে, তাহলে 7 মান্থ ইনভেস্ট করবে, এটা তো ইনভেস্টমেন্ট টাইম। তাহলে বি ইনভেস্ট করেছে 7 মান্থ ইনভেস্ট করেছে, তাহলে কতদিন পরে এসছে? 12 থেকে 7 মাস বাদ দিলে দ্যাট মিনস 5 মান্থ সে ইনভেস্ট করেনি, দ্যাট মিনস 5 মাস পরে জয়েন করেছে। এক্স ধরে করলে কোনো অসুবিধা নেই, রেশিও দিয়ে করলে একটু টাইমটা বাঁচানো যাবে বা মুখে মুখে অঙ্কগুলো করা যাবে। নেক্সট অঙ্কে চলে যাই, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। ইনভার্ট করা যাবে। আরেকবার বলো। বলছো যখন প্রফিট ইকুয়াল থাকবে তখন এটা উল্টানো যাবে। হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। প্রফিট ধরো আমি বললাম প্রফিট যা আছে তাই, তার মানে থাকলো ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু প্রফিট ডিভাইডেড বাই টাইম। এবার আমি প্রফিটটাকে কিছুক্ষণের জন্য 1 ধরে নিলাম, একই ইকুয়াল, তাই ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই টাইম। প্রফিট যদি ইকুয়াল হয়ে যায়, প্রফিট ইকুয়াল হয়ে গেলে ইনভেস্টমেন্ট আর টাইম রেসিপ্রোকাল হবে, 1 বাই, উল্টে যাবে মানে রেসিপ্রোকাল বলতে চাইছি। আচ্ছা ধরো আমি একটা এক্সাম্পল বলি, 5:6:7, এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও।
প্রফিট রেশিও বললাম 1:1:1, এটা হলো প্রফিট রেশিও। তাহলে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও কত হবে? রেসিপ্রোকাল 7:6। 7:6। হ্যাঁ বলো বলো, 7:6:5 নাকি? হ্যাঁ হ্যাঁ। ভুল হয়ে গেল। রেসিপ্রোকাল হবে মানে 1/, করে হবে 1/5, 1/5, 1/6, 1/7, যা হবে তার উল্টো রেসিপ্রোকাল। এবার ঘটনা হচ্ছে এটা 3 জন ছিল, এবার যদি এটা 2 জন থাকতো 5:6, তাহলে এটা 1/5, 1/6 হতো, আর এটাই সিম্পলিফাই করে 6:5 হতো। তাহলে 2 জনের ক্ষেত্রে উল্টে দিতে পারি, 5-6 থাকলে 6-7, 5-6 থাকলে 6-5, কিন্তু 3 জনের ক্ষেত্রে কিন্তু রেসিপ্রোকাল করতে হবে, উল্টে দিতে হবে, অনন্যক করে দিতে হবে। উল্টে মানে অনন্যক করতে হবে। 3 জনের ক্ষেত্রে কিন্তু ইনভার্স করব ঠিকই, কিন্তু একটু কায়দেছে। ধরো 2 জন থাকলো 5:7, এটা হবে 7:5, এটা ডাইরেক্ট করা যায়। কিন্তু 3 জন যদি থাকে 5-6-7, তখন কিন্তু উল্টানো যাবে না, এটাকে 1/5 করব, 1/6 করব, 1/7 করে তারপর লসাগু করে যা হবে তারপর সেটা আমি করতে পারবো এলসিএম করে। বা আমরা যেরকম ভাবে রেশিও প্রপোর্শনে শিখেছি, প্রথম দুটো না, যখন এটাকে কিভাবে করব, যখন 5-এর নিচে লিখবো এই দুটো প্রোডাক্ট, 6 আর 7-এর প্রোডাক্ট হলো 42, 6-এর নিচে লিখবো কত, 5-7-এ 35, 7-এর নিচের কত লিখবো, 5-6-এ 30। এটা দেখো তো, বোঝা গেল? 42, 35, 30। স্যার এই জায়গাগুলো শুনতে পেলাম না, আরেকবার বলবেন? হ্যাঁ, ধরো 3:4:5, এটা যদি ইনভেস্টমেন্ট রেশিও হয়, তাহলে টাইম রেশিও বার করো, সবাই বার করো। টাইম রেশিও কত হবে যেখানে প্রফিট ইকুয়াল? প্রফিট ইকুয়াল স্যার 20:15:12। হ্যাঁ স্যার 20:15:12। ওকে, প্রথম নিয়ম হলো 1/3 উল্টে দিলাম, যারা টুকছো দেখো তাদের জন্য 1/4, 1/5 হয়ে গেল টাইম রেশিও। এবার নিয়ম কি আছে, 3, 4 আর 5-এর লসাগু করলে পাওয়া যায় 60, 3, 4, 5-এর লসাগু করলে 60, 60 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। এটাকেও 60 দিয়ে গুণ করব, এটাকেও 60 দিয়ে গুণ করব, এটাকেও 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করার পর হলো এটা 20, এটা হলো 15, এটা হলো 12, এই হলো তার টাইম রেশিও। যারা টুকলে এটা, এবার যারা খাতা মাঝে মধ্যে দেখো, পড়াশোনা করো, এবার তাদের জন্য বলি, এটা যদি ইনভেস্টমেন্ট রেশিও হয়, এটাও টুকো, তাহলে টাইম রেশিও কত হবে? ধীরে ধীরে টোকো। এবার এটা যদি এ বি সি, এটাও লিখো, এ বি সি 3 জনের নাম বললাম, তো যখন এর নিচে লিখবো তখন এই 4 আর 5-এর প্রোডাক্ট করে লিখবো, 4x5। যখন বি এর নিচে লিখবো তখন বি বাদে এ অ্যান্ড সি এর প্রোডাক্ট 3x5। যখন সি এর নিচে লিখবো তখন 5 বাদ দিয়ে 3x4। তাহলে এটা হলো 4×5 20, 3×5 15 আর 3×4 12, এই হবে তখন টাইমের রেশিও। টোকা হয়ে গেলে বলবে।
Next question. A and B enter into a partnership with 50,000 and 60,000 respectively. C joined them after X months, contributing 70,000 and B leaves X months before. Leaves X months before. At the end of the year, the profit ratio is 20:18:21. Find value of X. Find value of X. পড়ে শোনাচ্ছি, দেখে নাও, অনেকে হাতে লেখা বুঝতে পারবে না। A and B enter into a partnership with 50,000 and 60,000 respectively. C joined them after X months, contributing 70,000. B leaves X months before. At the end of the year, বছরের শেষে, the profit ratio is 20:18:17. Find the value of X. তাহলে X এর ভ্যালু কত? স্যার তিন। একজনের আনসার 3 এলো, Sir, 9 months. একজনের 9 মান্থ। X এর ভ্যালু হলো 9 মান্থ, তাহলে না, আর একজন বললে 3। তাহলে আনসার 9 and 3 এর মধ্যে হবে, আমি বলে দিচ্ছি। এবার কার ঠিক করে করো। 3 হবে নইলে 9 হবে। কিন্তু বাকি যাদের হয়নি তারা এবার দেখতে থাকো। হ্যাঁ, এবার যাদের হয়নি তারা দেখে নাও। একজন 50,000 ইনভেস্ট করলো, একজন 60,000 ইনভেস্ট করলো, একজন 70,000 ইনভেস্ট করলো। এটা তাদের ইনভেস্টমেন্ট রেশিও। কাটাকুটি করলে 5:6:7 এই হলো তাদের ইনভেস্টমেন্ট রেশিও। ফাইনালি এবার প্রফিট রেশিও দেয়া আছে। প্রথমে অঙ্কগুলোতে কি করলাম, প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করলে আমরা টাইম পাবো।
তাহলে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করব। তাহলে টাইম রেশিও বার করি। টাইম রেশিও বার করলে 20/5, 18কে ডিভাইড করব 6 দিয়ে, তাহলে বি এরটা পাবো। আর 21কে ডিভাইড করব 7 দিয়ে, তাহলে সি এরটা পাবো। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও থেকে আমরা টাইম রেশিও গুলো পেয়ে গেলাম। তাহলে 4:3:3। তাহলে টাইম রেশিও গুলো পেয়ে গেলাম 4:3:3। প্রথমেই লেখানো ছিল যে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করলে টাইম পাওয়া যায়। তাহলে এর প্রফিট ছিল 20 আর এর ইনভেস্টমেন্ট ছিল 5। এর ইনভেস্টমেন্ট ছিল 5, তাই 20কে 5 দিয়ে ডিভাইড করলাম, এভাবে আমরা পেয়ে গেলাম। এ বিজনেসের প্রথম থেকে লাস্ট অব্দি আছে, যাওয়া আসা করেছে সি এন্ড বি। সেকেন্ডে খেয়াল করো, প্রথম প্রত্যেকটা লাইনের মানে যদি আমি ধরি, তাহলে দেখো প্রথম থেকে এ এন্ড বি কোন একটা বিজনেস স্টার্ট করলো, হলো। সি মাঝখানে জয়েন করলো, আবার বি কিছুদিন আগে চলে গেল, তাহলে কে যায়নি? এ যায়নি। তাহলে এ ইনভেস্ট করেছে কতদিন? 12 মান্থই ছিল। কোথায় বুঝলাম? এই যে এই লাইনটাই যদি দেখি, একদম লাস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে বছরের শেষে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে বছরের শেষে। তাহলে এ পুরো বছর ধরেই আছে। তার মানে এ একদম লাস্ট লাইনে লিখছি নিচে, পুরো 12 মান্থই ছিল। তার মানে 4 ইউনিট ইকুয়ালস টু 12 হলো। এ ইনভেস্ট করেছে কতদিন? 4 ইউনিট। আর টাইম কত লেখা আছে আমরা বার করলাম, বা কোশ্চেনে ইনডাইরেক্টলি লেখা আছে 12 মান্থ। 4 ইউনিট ইকুয়ালস টু 12 মান্থ। তাহলে 4 ইউনিট যদি 12 হয়, তার মানে 1 ইউনিট ইকুয়ালস টু 3। 4 যদি 12 হয়, তাহলে 1 ইউনিট ইকুয়ালস 3। তাহলে 3 দিয়ে সবগুলোকে গুণ করে দেওয়া আছে, তাহলে এটা 9 হলো, এটাও 9 হলো। আচ্ছা, কোশ্চেনে তাহলে এবার আমি রিলেট করি। বি ইনভেস্ট করেছে 9 মান্থ, সি ইনভেস্ট করেছে 9 মান্থ, এ ইনভেস্ট করেছে 12 মান্থ। প্রথম থেকে বি ছিল, লাস্ট কিছুদিন আগে চলে গেল। কতদিন আগে গেল? 3 মান্থ আগে গেল। প্রথম থেকে সি ছিল না, কিন্তু ও পরে জয়েন করেছে, আর ইনভেস্ট করেছে কত মান্থ ধরে? 9 মান্থ। তাহলে ও কতদিন পরে এসেছে? 3 মান্থ পরে এসেছে। তার মানে বি 3 মাস আগে চলে গিয়েছে, মানে বছর শেষ হওয়ার 3 মাস আগে গিয়েছে। আর সি 3 মান্থ পরে এসেছে। ঠিক আছে, কোয়েশ্চেনেও সেটা লেখা আছে, দেখো। সি জয়েন্ড আফটার এক্স মান্থ। তাহলে সি জয়েন্ড আফটার কত মান্থ? এক্স মান্থ মানে 3 মান্থ। তাহলে আনসার হবে সি জয়েন্ড আফটার 3 মান্থস। কারণ 9 মাস তো ইনভেস্ট করেছে। 9 মান্থ যদি ইনভেস্ট করে, তাহলে নিশ্চয়ই 3 মান্থ ও পরে এসছে। তো আনসার হলো 3 মান্থ। তাহলে যারা 9 মান্থ লিখলে, ওটা হলো ইনভেস্টমেন্ট টাইম। দুজনের ইনভেস্টমেন্ট টাইম বেরোলো। Next question. A, B, C started a business with their investment ratio in the ratio 1:2:4. After 6 months, A invested half amount more as before.
and B invested the same amount as before. While C withdraw one-fourth of his investment. Find their profit ratio. At the end of the year. At the end of the year. আমি এবার একটু ডিকটেট করে দিচ্ছি। A, B, and C started a business with their investment in the ratio 1:2:4. 6 months after 6 months, A invested 6 মাস পরে A invested half amount more as before. B is invested same amount as before, while C withdraw. Withdrew হবে, past tense দিলে withdraw হবে। Withdraw 1/4 of the investment. C 1/4 তুলে নিয়েছে। Withdraw. Find their profit ratio at the end of the year. তাদের বছরের শেষে profit ratio কত হবে? So 5:36:54. উত্তর একজনের হলো 5:36:5:36:30 বললে বোধহয়। 54. 54। আচ্ছা, এটা একজন উত্তর হলো। এবার আমি করি। কোশ্চেনে বলা হচ্ছে তিনজনের ইনভেস্টমেন্ট রেশিও, মানে এ, বি এন্ড সি এর তিনজনের ইনভেস্টমেন্টের রেশিও হলো 1:2। 6 মাস পরে কি হলো? আফটার 6 মান্থ এ ইনভেস্টেড হাফ দ্য অ্যামাউন্ট মোর। বলছে যা ইনভেস্ট করেছিল তার হাফ অ্যামাউন্ট আরো বেশি ইনভেস্ট করলো। হাফ, এ যা ইনভেস্ট করেছিল তার হাফ। এক কাজ করি, কাজের সুবিধার্থে আমি এটাকে দুটোকেই 2 দিয়ে গুণ করে দিলাম। তাতে কি সুবিধা হবে বুঝতে পারবো। হাফ 2 দিয়ে গুণ করলে এটা 2:4:8 হলো। এ ইনভেস্ট করলো হাফ অ্যামাউন্ট মোর। এর ইনভেস্টমেন্ট তো 2 ইউনিট ছিলই, তার হাফ যদি করি তাহলে হয় 1। তাহলে প্রথম 6 মাস এ, প্রথমে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করি, প্রথমে অসুবিধা যাতে না হয়। তাহলে এ প্রথম 6 মাস 2 ইউনিট ইনভেস্ট করেছিল, পরের 6 মাস 2 ইউনিট তো ছিলই, বলছে তার হাফ আরো ইনভেস্ট করলো। এই যে +1 করলাম, মানে 2 ইউনিট ইনভেস্টমেন্ট ওর ছিলই, পরে হাফ আরো হাফ, মানে যা ইনভেস্ট করেছে 2 এর হাফ, মানে 2 এর হাফ কত? 1 আরো ইনভেস্ট করলো, মানে 3 হয়ে গেল টোটাল। তাহলে এদিকে 3 6 2 12 ইউনিট প্রথম 6 মাসে, আর পরের 6 মাসে 3 6 18। দ্যাট মিনস টোটাল 30 ইউনিট এর ইনভেস্টমেন্ট হলো। আবার বলছি,
এ প্রথম 6 মাস 2 টাকা করে, তাহলে 12 টাকা হলো। পরের 6 মাস 2 টাকা তো ইনভেস্ট করছেই, মানে আগে যেটা 2 টাকা ইনভেস্ট করছিলই, ওর সাথে আরো হাফ জুড়ে দিল, মানে 2 এর হাফ মানে আরো 1 টাকা, তার মানে 3 টাকা হলো। তাহলে এর ইনভেস্টমেন্ট হলো টোটাল 30 অ্যামাউন্ট। এবার বি এর ইনভেস্টমেন্ট আলোচনা করব। এই দিকের ডান দিকের কর্নারে বি এরটা করি। তাহলে বি এর ইনভেস্টমেন্ট বি এরটা বার করি। বি কি বলছে? বি ইনভেস্টেড দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর। এটাও কিন্তু 6 মাস পরে, আফটার 6 মাস। প্রথম 6 মাসে তাহলে বি 4 ইউনিট করে করছিল, তার মানে 24 ইউনিট। পরের 6 মাসে 4 তো করছিলই, আরো 4 টাকা, সেম অ্যাজ বিফোর লেখা আছে, সেম অ্যাজ বিফোর। আগে 4 করছিল, আবার সেম পরিমাণ, মানে আবার আরো 4 টাকা জুড়ে দিল পরের 6 মাসে। তাহলে প্রথম 6 মাসে 4 টাকা করে, 4 6 24, আর পরের 6 মাসে 4 ছিলই, আরো 4 মানে 8, তার মানে 48 টাকা। এটা টোটাল হলো, তার মানে 72 টাকা হলো বি এর ইনভেস্টমেন্ট। এবার সি এর ইনভেস্টমেন্টটা বার করব। সি সি আবার প্রথম এই লাইনটা পড়ি। আফটার 6 মান্থ বি ইনভেস্টেড হাফ অ্যামাউন্ট মোর অ্যাজ বিফোর। এটা এ ইনভেস্ট হলো। বি ইনভেস্টেড সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর হোয়াইল সি উইথড্র। সি কি করেছে? উইথড্র করে নিয়েছে, মানে টাকা তুলে নিয়েছে। তার মানে প্রথম 6 মাসে সি এর টাকা তো 8 ছিল, পরের 6 মাসে আর 8 থাকবে না, 8 এর থেকে কিছু তুলে নিয়েছে। কোয়েশ্চেনে বলেছে 8 টাকার 1/4 তুলে নিয়েছে। 8 টাকার 1/4 মানে 2 টাকা তুলে নিয়েছে। তাহলে 2 টাকা যদি তুলে নেয় তাহলে আর 8 টাকা থাকছে না। প্রথম 6 মাসে 8 টাকা করেছিল, তাহলে পরের 6 মাসে ও কিন্তু আর 8 থাকছে না। 8 থেকে 2 টাকা তুলে নিল। 8 থেকে 2 টাকা তুলে নিলে কত হলো? 8 মাইনাস 2 মানে 6। তাহলে 48 টাকা প্রথমে, আর 36 টাকা পরের 6 মাসে। যোগ করে নিই, 4 3 7 আর 84, তার মানে টোটাল 84 টাকা। তাহলে সি এর কত হলো টোটাল? এটা একটু কেটে গেল, আমি নিচেরটা একটু ওপরে লিখি, তাহলে সি এর এদিকে হলো 6 8 এ 48, আর পরের 6 মাসে 8 টাকা থেকে 2 টাকা তুলে নিয়ে 6 টাকা হয়েছে, 6 6 36। টোটাল যোগ করলে এটা হবে 84 রুপিস। এবার আমি তিনজনের অনুপাত বার করব। এর ইনভেস্ট প্রফিট হলো কত? 30 টাকা, মানে টোটাল ইনভেস্টমেন্ট। বি এর ইনভেস্টমেন্ট হলো 72 টাকা, আর সি এর ইনভেস্টমেন্ট হলো টোটাল 84 টাকা। হয়ে গেল। আমরা ইনভেস্টমেন্ট ইনটু টাইম করে নিলাম। ইনভেস্টমেন্ট ইনটু টাইম করে এই হলো তাদের প্রফিট রেশিও। ইনভেস্টমেন্ট রেশিও ছিল, তার সঙ্গে টাইম দিয়ে প্রফিট রেশিও পেয়ে গেলাম। এই হলো সিম্পলিফাই করলে টাকা। 12 দিয়ে কাজ না, কত করব? 6 দিয়ে কাটে। 5 6 30, 6 দিয়ে কাটলে 6 12 72, 6 14 84। এই হলো প্রফিট রেশিও। 5 12 14 কারোর এসেছিল 5 12 14? দেখো, দেখে নাও। আমি আবার ব্যাক করে এই জায়গাটা লিখে নাও। এ এর তার ইনভেস্টমেন্ট হলো টোটাল 30, বি এর হলো 72, সি এর হলো 84। 2 দিয়ে গুণ করলাম, ফ্র্যাকশনটা অ্যাভয়েড হলো, নইলে আমার ফ্র্যাকশন গুলো আসতো। হয়ে গেলে নেক্সট অঙ্ক বলবো।
হ্যাঁ স্যার হয়েছে। বাকিরা লিখে নাও টাইম হয়ে গেলে, সবার লেখা হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে। Next question. A contributes 1/3 of the capital for 1/4 of the time. B contributes 1/5 of the capital for 1/6 of the time. C contribute rest of the capital for the whole time. If the profit of the business is 180 and a share in the profit will be এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন এসএসসির। কোয়েশ্চেনটা আমি একবার পড়ে দিচ্ছি। A contribute 1/3 of the capital for 1/4 of the time. B contributes 1/5 of the capital for 1/6 of the time. C contributes rest of the capital for the whole time. If the profit of the business is 1820, find the A share out of the total profit. A share in the profit will be এই 1820 এর মধ্যে এ কত টাকা পাবে। ৳260। একজনের আনসার হলো 260। বাকিরা করো। দেখ করি এবার। এ ইনভেস্ট করছে 1/3 অফ দ্য ক্যাপিটাল, বি ইনভেস্ট করছে 1/5 অফ দ্য ক্যাপিটাল। তাহলে ইনভেস্টমেন্টের কথাগুলো নিচে আমি একটু দাগ দিয়ে রাখছি। এ ইনভেস্ট করেছে 1/3, বি ইনভেস্ট করছে 1/6, সি ইনভেস্ট করছে বাকি টাকাটা। তাহলে ভগ্নাংশের নিচে কত আছে? একটা 1/3 আর একটা আছে 1/5। তাহলে আমি এই দুটোর এলসিএম 15 টাকা করে নিলাম। তাহলে আমার কাটাকাটিটা সুবিধা হবে 15 টাকা। তার মানে টোটাল 15 টাকা ইনভেস্ট হয়েছে।
সাপোজ বললাম টোটাল 15 টাকা, টোটাল ইনভেস্টমেন্ট 15 রুপিস ইনভেস্টমেন্ট, এটা টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল 15 টাকা ইনভেস্টমেন্ট। এ বি সি, এ করেছে 1/3, 15 টাকার 1/3 করলে কত হয়? 5 টাকা। বি করেছে 1/5, 15 টাকার 5 ভাগের 1 ভাগ, 1/5, 15-র সঙ্গে 1/5, 15-র 5 ভাগের 1 ভাগ, তার মানে 3 টাকা হলো। তাহলে 5 আর 3 কত হয়ে গেল? 8 টাকা হয়ে গেল। টোটাল ইনভেস্টমেন্ট কত হয়েছে? 15 টাকা। কোয়েশ্চেনে লেখা আছে সি কি করেছে? সি করেছে বাকি টাকা ইনভেস্টমেন্ট। এ আর বি মিলে 5 আর 3 মিলে টোটাল 8 হলো, 15 টাকার মধ্যে 8 টাকা হয়ে গেল, বাকি থাকলো কত? 7 টাকা, সেটা সি ইনভেস্ট করেছে। এবার টাইমের দিক দিয়ে দেখো, টোটাল 12 মান্থ নিয়ে নিলাম, বা এবার টাইমের তলায় আমি দাগ দিচ্ছি, টাইমের তলায় যেগুলো আছে ওগুলো দাগ দিচ্ছি। এ ইনভেস্ট করেছে 1/4 অফ দ্য টাইম, বি ইনভেস্ট করেছে 1/6 অফ দ্য টাইম। তার মানে এই 6 আর এই যে ফ্র্যাকশনে 1/4, মানে নিচে 4 আছে ঘরে, 4 আর 6, এই 4 আর 6 লসাগু করলে আমরা 12 পাই। তার মানে টোটাল 12 মান্থের হিসেব করছি। তাহলে বি ইনভেস্ট করেছে 1/4, তো 12-র 1/4 মানে হচ্ছে 3 মান্থ। বি ইনভেস্ট করেছে 12 মান্থের 12 মান্থ ধরেছি আমি, টোটাল টাইম উপরে লিখে দিলাম, টোটাল টাইম আমি 12 মান্থ ধরেছি, 12 মান্থ ধরেছি, টোটাল টাইম 12 মান্থ। 12 মান্থের মধ্যে বি ইনভেস্ট করেছে 1/6, 12-র 1-এর 6 বলে 2, আর সি ইনভেস্ট করেছে পুরো পুরো বছর ধরে, কিন্তু হোল টাইম, তার মানে 12 মান্থ ইনভেস্ট করেছে, হয়ে গেল। এবার এইগুলো মাল্টিপ্লাই করলে আমরা প্রফিট রেশিও পাবো। প্রফিট রেশিও গুলো নিচে লিখি, 3-5 15 প্রফিট হলো এর, বি এর হলো 6, 84 হলো 3 জনের প্রফিট রেশিও হলো। 3 দিয়ে কাটলে 5, 2, 3 28, এই হলো প্রফিট রেশিও। তাহলে টোটাল ইউনিট হিসেবে কত? 30 ইউনিট প্রফিট হলো, সবগুলো যোগ করলে টোটাল যদি যোগ করা হয়, তাহলে টোটাল প্রফিট কত হলো? সবগুলো যোগ করলে পেলাম 35 ইউনিট। আর কোয়েশ্চেনে টোটাল প্রফিট হয়েছিল কত? 1820। তার মানে 35 ইউনিট ইকুয়ালস টু হলো 1820। 35 ইউনিট 1820। জানতে চেয়েছিল এর প্রফিট, 5 ইউনিট বার করতে হবে। 35 ইউনিট ইকুয়ালস টু 1820, 5 ইউনিট ইকুয়ালস টু কত? 260। 5 ইউনিটের ভ্যালু বার করলেই আমরা আনসার পেয়ে যাবো, এর ভ্যালু হলো 260। দেখো বোঝা গেল কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, একটু ওয়েট করি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে নেক্সট অঙ্কে করি। The profit of A is 3/16 of total profit. B's profit is 1/4 of total. If C receive
243 rupees the amount received by B will be question mark. কোয়েশ্চেনটা একবার পড়ে দিই যদি অনেকে লিখতে হাতে লেখা না বুঝতে পারো। দ্য প্রফিট অফ এ ইজ 3/16 অফ দ্য টোটাল প্রফিট। বি এর প্রফিট 1/4 অফ টোটাল প্রফিট। সি পাচ্ছে 243 টাকা, তাহলে বি কত টাকা পাবে করা যাক। এ বি এন্ড সি টোটাল আমি সংখ্যাগুলো দিকে দেখলে দেখতে পাচ্ছি একটা হচ্ছে 3/16 আর একটা হলো 1/4। এই যে লস নিচে যে হর গুলো আছে বা 108 ডিনোমিনেটরে যেগুলো আছে, হ্যাঁ 108 108 হবে আনসার, কারেক্ট। তাহলে এ বি সি এর প্রফিট রেশিওটা কত? টোটাল যদি প্রফিট টোটাল আমি 16 টাকা ধরলাম, তাহলে এ পাচ্ছে কত? 16 টাকার মধ্যে 3 টাকা। বি পাবে কত বলছে? 16 1/4 মানে 4 টাকা। তাহলে 4 আর 3 7 হয়ে গেল। টোটাল 16 টাকার মধ্যে এ এন্ড বি দুজনে মিলে টোটাল 7 হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত? 7 বাদ দেবো। তার মানে 16 থেকে আমি 4 আর 3 যোগ বাদ দিলে টোটাল হলো 9 ইউনিট। তাহলে 3 জনের প্রফিট রেশিও পেয়ে গেলাম। কোয়েশ্চেনে সি যেটা আমি বার করলাম 9 ইউনিট, সেটাই সি এর টাকাটা কোয়েশ্চেনে দেওয়া আছে 243 টাকা। তার মানে 9 ইউনিট ইকুয়ালস টু 243। তার মানে 1 ইউনিট ইকুয়ালস টু 27 টাকা। 9 ইউনিট যদি হয় এত 9 2 18, 7 9 63, তার মানে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 27। তাহলে বি কত পাবে? 27 ইন্টু 4, তার মানে 108 টাকা। সহজ কোয়েশ্চেন, পরীক্ষার কোয়েশ্চেন এগুলো। নেক্সট চলে যায় একটু অন্যরকম অঙ্ক। এতক্ষণ অব্দি ইনভেস্টমেন্ট এই টাইম এই করলাম, এবার একটা অন্যরকম একটা অঙ্ক করি। A invested 10,000, B 4,000, B 4,000. Full stop দিয়ে condition of the partnership is that B got 100 rupees per month for management. Full stop. After paying 5% interest on the capital, annual profit has been distributed in the ratio
in the ratio of their investment. Find the share of their profit if the annual profit is 4,000. কোয়েশ্চেনটা আমি একবার পড়ে দিই। A invested 10,000, B invested 4,000, B করেছে 4,000. Condition of the partnership is that B got 100 rupees per month for management. ম্যানেজমেন্টের জন্য B 100 টাকা করে নেবে। তারপর আফটার পেইং 5% ইন্টারেস্ট, 5% ইন্টারেস্ট অন দ্য ক্যাপিটাল, 5% সুদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হলো ডিস্ট্রিবিউট হবে ইন দ্য রেশিও। তারপর যে যেরকম ভাবে ইনভেস্ট করেছে সেই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। তাদের টোটাল প্রফিট যদি 4,000 টাকা হয় তাহলে এই 4,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে সেটা বার করতে বলা হয়েছে। চেষ্টা করো। স্যার 1500 আর 600। 1500 আর 600 হলো একজনের উত্তর। পনেরোশো আর 600। বলো আরেকবার। 1500 এ স্যার, আর বি এর প্রফিট হচ্ছে 600। হ্যাঁ, 1500 হলো এ, বি এরটা ভুল হলো। 600 টাকা তো হবেই, আর 12 মাসে 1200, তাহলে 1800। 15 আর 18। হ্যাঁ, 15 আর 18। এবার যাদের হয়নি তারা এবার দেখো, এই হলো 15 আর 18, এটা হবে উত্তর। আচ্ছা, এ এন্ড বি এর ইনভেস্টমেন্ট কিরকম কি হলো দেখা যাক। এ এন্ড বি, একজন 10,000, একজন 4,000। 10,000, 4,000। বি কি হলো, প্রত্যেক মাসে 100 টাকা করে নেবে, যেখানে লেখা আছে, তাহলে 12 মাসে ও 1200 টাকা নিয়ে নিল। তার মানে টোটাল এই যে 4,000 টাকা আছে, আচ্ছা টোটাল কিন্তু 10,000, আর একটু ঠিক করি, এটা মুছে দিই। এ কোথাও থেকে ম্যানেজ করে 10,000 টাকা নিয়ে এসছে, এ কোথাও থেকে ম্যানেজ করে 4,000 টাকা নিয়ে এসছে, তার মানে টোটাল 14,000 টাকা নিয়ে এসছে। টোটাল 14,000 টাকা দুজনে মিলে কোথা থেকে নিয়ে এসছে? 14,000। এই টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে। কোথায় লেখা আছে থেকে দেখো, আফটার পেইং 5% ইন্টারেস্ট অন দ্য ক্যাপিটাল। এই যে টোটাল ক্যাপিটাল কত হলো? 14,000। এই 14,000-এর মধ্যে 5% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে ইন্টারেস্টের পরিমাণ এই 14,000-এর উপর 5%, তার মানে 700 টাকা দিয়ে দিতে হবে অ্যাজ এ ইন্টারেস্ট। টোটাল ওদের প্রফিট হয়েছিল কত? টোটাল প্রফিট 4,000। 4,000-এর মধ্যে 700 টাকা চলে গেল ইন্টারেস্টের জন্য, আবার 1,200 টাকা চলে গেল
ওই বি আলাদা করে নিয়ে নেবে। তার মানে টোটাল আমার এখন পড়ে থাকলো কত, 2100 টাকা। আবার বলছি, 4000 টাকার মধ্যে ইন্টারেস্টের জন্য 700 টাকা চলে গেল, 1200 টাকা মান্থলি ফিস চলে গেল বি এর জন্য, তাহলে টোটাল 1900 টাকা চলে গেল। 4000-এর মধ্যে 1900 চলে যাওয়ার পর 2100 টাকা পড়ে থাকলো। এই 2100 টাকা এ এন্ড বি এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। কি অনুপাতে ডিস্ট্রিবিউট হবে? ওই যে অনুপাতে তারা ইনভেস্ট করেছে, কি অনুপাতে ইনভেস্ট করেছে সেটা আমাদের দেয়া আছে। এবার এটা তুমি কাটাকাটি করে 5:2, দ্যাট মিনস টোটাল 7 ইউনিট, ইউনিট ওয়াইজ টোটাল 7। আর টাকার দিক দিয়ে এখন জাস্ট দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করার মতো টাকা পড়ে আছে 2100 টাকা, সব বাদ দিয়ে। তার মানে 7 ইউনিট 2100 হলো, এক ইউনিট ইজ ইকুয়াল টু 300 টাকা। তাহলে এ পাবে কত? 1 ইউনিট যদি 300 হয়, তাহলে 5 ইউনিট ইকুয়ালস টু 3×5 1500। বি পাবে 3×2 600 টাকা। এটা হলো 2100 টাকার মধ্যে। তাহলে টোটাল তো 4000 টাকার মধ্যে, 2100 টাকার মধ্যে কে কত পেলো, পেয়ে গেলাম। টোটাল 4000 টাকা সম্পর্কে বলা হয়েছে, এর আলাদা কোনো ফিজ নেই। তাহলে এ 1500 টাকা 1500ই পেলো, বি 600 টাকা পেলো 2100-র মধ্যে, আর ওইদিকে 1200 টাকা পেয়েছিল মান্থলি ফিজ। তাহলে টোটাল 1800 টাকা। বোঝা গেল সবার? স্যার এই অঙ্কটা আর একবার বলবেন, আর একবার একটু। হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, তখন আমি আর একবার বলবো। হ্যাঁ, বলছি আর একটা কোয়েশ্চেন লিখি। এ puts total 5000 rupees, B puts 6000 rupees. A got 12.5% profit for business management, and rest is divided in proportion to their capitals. Find the share of A out of the total profit 8800, না 880 টাকা। 880 টাকার মধ্যে কে কত পাবে?
কোয়েশ্চেনে বলা হচ্ছে এ পুটস 5,000, বি পুটস 6,000, মানে 5,000 আর 6,000 টাকা ইনভেস্ট করলো। এ গট 12.5 টাকা, 12% প্রফিট নিয়ে নেবে বিজনেস থেকে। যা প্রফিট হবে প্রথমেই 12.5% আগে থেকে সরিয়ে রাখা হবে। মানে মাসের শেষে টোটাল প্রফিট কত হয়েছে? 800। তো তাহলে 8,000 না 880 টাকা প্রফিট হয়েছে, তার 12.5% যদি বার করি সেটা এ নিয়ে নেবে। তাহলে 880 টাকার মধ্যে এ কত টাকা নিয়ে নিল? 12.5%। তাহলে 880 টাকার 12.5% মানে হলো 1/8, মানে 110 টাকা নিয়ে নিল। কাটাকাটি করে 110 টাকা পাওয়া যাবে। তাহলে এ আলাদা করে 110 টাকা নিয়ে নিল। তাহলে টোটাল ছিল কত? টোটাল 880 টাকা, তার মধ্যে 110 টাকা নিয়ে নিল। তাহলে 770 টাকা পড়ে থাকলো। এই 770 টাকা এবার যে যেরকম ভাবে ইনভেস্ট করেছে সেই হিসাবে ডিস্ট্রিবিউট হবে। এ ইনভেস্ট করেছে কত? 5,000। বি ইনভেস্ট করেছে কত? 6,000। তাহলে দুজনের ইনভেস্টের রেশিও কত? 5:6। টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল টাইম তো দুজনেরই সেম আছে, কোনো টাইম সম্পর্কে কোথাও লেখা নেই, মানে দুজনেরই টাইম সেম। ইনভেস্টমেন্ট 5:6, তার মানে এটা প্রফিট রেশিও হলো, এটা 11 ইউনিট। কোয়েশ্চেনে 11 ইউনিট ইজ ইকাল টু 770। 11 ইউনিট ইজ ইকাল টু 770 টাকা। 1 ইউনিট ইজ ইকাল টু 70 টাকা। এ পেয়েছে কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট ইজ ইকাল টু 350 টাকা। তাহলে এ টোটাল কত পেল? এ টোটাল পেল 350। এ পেল 350 ফ্রম বিজনেস, আর ওইদিকে 110 টাকা পেয়েছিল, এই যে এখানে লিখে রাখলাম, এই যে এখানে আরো এক্সট্রা 110, টোটাল 460 টাকা পাবে। দেখো তো কোনো স্টেপে অসুবিধা হলে আমি বলছি। স্যার বুঝেছি। বাকিদের কোনো উত্তর আসছে না, আনসারও আসছে না। বুঝেছি স্যার। আগের এবারে অঙ্কটা দেখো, এবার বলে দিই। হ্যাঁ দেখো, আগের অঙ্কটাতে বলছে যে এ অ্যান্ড বি ইনভেস্ট করেছিল 10,000 আর 4,000 করে, তার মানে টোটাল 14,000 টাকা ইনভেস্ট করেছে, মানে টোটাল ক্যাপিটাল হলো 14,000। কোয়েশ্চেনে বলছে যে 14,000 টাকা যা ক্যাপিটাল হলো 5% ইন্টারেস্ট দিতে হবে। থার্ড লাইনে লেখা আছে দেখো রেড কালারে, 5% ইন্টারেস্ট টোটাল ক্যাপিটাল। তাহলে এই 14,000 টাকার উপর আমি 5% বার করে রাখলাম। কোথায় লিখেছি? এইখানে গোল করে ঘিরে দিলাম। 14,000 টাকার মধ্যে 5% ইন্টারেস্ট মানে 700 টাকা পেলাম। তাহলে 14,000 টাকার 5% সুদ মানে 700 টাকা চলে গেল। কোয়েশ্চেনে বলা হয়েছে যে বি পার মান্থে 100 টাকা করে নেবে, 12 মাসে তাহলে 1200 টাকা নেবে। তাহলে টোটাল যদি 4,000 টাকা প্রফিট হয়, সেখান থেকে বি 1200 নিয়ে নিল, আর 700 সুদে চলে গেল, তার মানে 2100 টাকা, 1900 টাকা চলে গেল। বাকি পড়ে থাকলো 2100 টাকা। এই 2100 টাকা এ এন্ড বি ভাগ করবে কি অনুপাতে? এইখানে সেটা লিখেছি যে এ যেরকম দিয়েছে 10,000, বি 4,000, 5:2, মানে টোটাল 7 ইউনিট। এই 7 ইউনিট টোটাল প্রফিট হলে টোটাল টাকা 2100। 7 ইউনিট মানে 2100 টাকা, মানে 1,300 টাকা। তাহলে এ পাবে কত? 5 ইউনিট,
1 ইউনিট যদি 300 হয় তাহলে 5 ইউনিট 1500 হবে। 1 ইউনিট 300 টাকা হলে 5 ইউনিট 3 5 15। আর বি পাবে 2 ইউনিট মানে 600। তাহলে এ পেল 1500 টাকা আর বি পেল 600 টাকা। আর বি আগে একদম প্রথমেই 100 টাকা করে নিয়ে 12 মাসে 1200 টাকা নিয়ে রেখেছিল, তাহলে টোটাল 1800 টাকা হয়ে গেল উত্তর। এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে। দেখো এবার কোন স্টেপে বোঝা গেল না সেই স্টেপটা মেনশন করো এবার। 85 স্যার। স্যার বুঝেছি এবার। স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝেছি। সবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। এবার একটা আমি হোমওয়ার্ক হিসেবে একটা কোশ্চেন দিচ্ছি, সেম অঙ্ক। কে কত টাকা ইনভেস্ট করেছে পুরো লাইনটা না লিখে এখানে আমি লিখে দিচ্ছি। এ ইনভেস্ট করেছে 12,000, বি ইনভেস্ট করেছে 15,000, সি ইনভেস্ট করেছে 18,000, এ 15% প্রফিট, না এ গট 15% প্রফিট প্রথমেই। এ প্রথমেই 15% প্রফিট ক্লেমড। এ 15% প্রফিট নিয়ে নিল। বি 8,500 ফ্রম, এও ক্লেম করলো অ্যানুয়াল প্রফিট থেকে। ক্লেম বললো। বি 8,500 from annual profit. Find A share from annual profit. এটা হোমওয়ার্ক থাকলো। আবার বলে দিই, এর ইনভেস্টমেন্ট 12,000, বি এর ইনভেস্টমেন্ট 15,000, সি এর ইনভেস্টমেন্ট 18,000। এ ক্লেম করলো 15% অফ দ্য প্রফিট। এটা লিখে দিই একটু সংখ্যা, ফর বিজনেস ম্যানেজমেন্ট, এখানে একটু লিখে দিই ফর বিজনেস ম্যানেজমেন্ট। বি 8,500 from annual profit claim. এ শেয়ার ফ্রম অ্যানুয়াল প্রফিট, এর অ্যানুয়াল প্রফিট কত হবে? এ হচ্ছে কোয়েশ্চেন। এটা হোমওয়ার্ক থাকলো। ব্যাস, আজকের মতো এটুকুই, এখানে শেষ হলো ক্লাস। বাকিটা এই সপ্তাহের মাঝখানে কোনো একদিন করানো হবে। আমি গ্রুপে মেনশন করব, সেই টাইমটা যাদের হবে না আমাকে সেটাও জানাবে, আগে থেকেই জানাবে যে স্যার ক্লাস করতে পারবো না বা পারবো। থ্যাংক ইউ অল, আজকের মতো এটুকুই থাকলো। হ্যাভ এ গুড ডে। ওকে স্যার।